হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই, কারণ আমি যে বইয়ের ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করছি কিন্তু আপনারা দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করতেছেন না। আমি ভাবছি আজকে পার্টের পর থেকে আর কোনো পার্ট আমি আপলোড দিব না যদি আপনারা কোনো রেসপন্স আমাকে না দেখান। তো শুরু করছি পদ্মজয় উপন্যাস বই সিজন 1 পার্ট 8। এইসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না পড়ুক, মায়ে যখন চায় সেরি পড়ুক তাহলে পড়ুক। রশিদ নিরাশ হয়ে তাকিয়ে রইল। ভেবেছিল মসজিদ হয়তো রাজি হবে। রশিদ এতদিন মেয়ের শ্বশুরবাড়িতে ছিলেন, এরপর বড় অসুখে পড়ে, তাই মসজিদ বাড়ি ফিরছেন শুনেও আসতে পারেনি। আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছে, অনেক আশা নেই, কিন্তু মসজিদকে জবানবন্দিতে সে আশাহত হলো। কটমটে গলায় বলল, যুবতী ঘরে রাখুন ভালো না, যখন বংশে কালি পড়ব তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করে, বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়া লাগে, বুঝছো? তোমার বোর্ডে বোঝাও। পাত্রের অনেক প্রশংসা করলেন রশিদ। জমি জমা বাড়িঘর সব কিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন। রশিদ ঘটক যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজা বিয়ের কথা তুলেন ইনিয়ে বিনিয়ে। হেমলতা সাফ নাকচ করে জানিয়ে দিলেন কিছুতেই এখন মেয়ের বিয়ে দেবেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে মানা করে দেন। শেষ কথাটা বেশ কঠিন করেই বলল, আগে বাপ হোক, পরে বাপের কাজ করতে এসো। মসজিদের তিরুক্ষ মেজা, রান্নাঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। রগে রগে তার রগ টকপক করছে। পদ্মজাকে বারান্দা দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও পাইব না, এই সেরি মজা বুঝাইব। কথাটি শুনে পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে গেল। হেমলতা রান্নাঘর থেকে বের হয়ে আসেন মসজিদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতা হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যান। মহেশ্বর যতক্ষণ বাড়িতে থাকে তারও ততক্ষণ খুব ভালো লাগে। পূর্ণা প্রেমা কত খুশি হয়, বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকা মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মসজিদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনো বোঝে না, মানুষের কথাই নাচে। সারাক্ষণ এই বাক্য জপ করে, লোকে কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফিরলেন। মুখে দেখে বোঝা যাচ্ছে তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, এক মাসের লাইগা ঘরটা সাইরা লাহারি করে উঠা পড়ো। হেমলতা কিছু বললেন না। তার প্রশ্নবোধক চান দিকে মোর্শেদ বলল, শুটিং করা লাইগা মাতব্বর বাড়িতে যারা আইছে হেরান নাকি শুটিংয়ের জন্য আমার বাড়ি পছন্দ হয়েছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে, আমিও কথা দিয়ে আইছি। হেমলতা রেগে যেতে গিয়েও পারলেন না, সত্যি টাকা খুব দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে। পদ্মজা যখন ছোট ছিল তখন একবার এই বাড়িতে শুটিং হয়েছিল। তিনি কিছুক্ষণ ভেবে বলেন, টাকার কথা আমার সঙ্গে আলোচনা করতে বলো, নয়তো জায়গা হবে না। আরে বলবাম নেই, এখন সব গুছাও, ওরা কালোই আইব। পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে। 7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী অলন্দপুরে এসেছে, অথচ সে দেখতেই পারল না। হেমলতা যেতে অনুমতি দেননি। পূর্ণা নামাজের পর দোয়ায় খুব অনুনয় করে আল্লাহকে বলেছেন যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পান। আর এখন শুনছে তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে খুশিতে সে মারা যাবে। বুকের ভেতর দম আটকে আসছে। পানি লাগবে? পানি? এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। চিত্রার পাশে চেয়ারটা টেনে তাতে বসলো লিখন। এরপর মগাকে বলে, দারুণ চা করো তুমি। পৃষ্ঠা নাম্বার 34 শুরু করছি। কাচুমাচু হয়ে হাসলো মগা। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। এদিকে মগার ভাবভঙ্গি দেখে এসে উঠলেন চিত্রা। চিত্রার হাসি সেই দৃশ্য মুগ্ধ হয়ে গেছে মগা। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়ক চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে মগা ভীষণ খুশি। চিত্রা বলল, তোমার ভাইয়ের নামটা যেন কি?
4 ফুট উচ্চতার মগা উচ্চা নিয়ে জবাব দিলেন মদন। চিত্রা হাসি পায়, অনেক কষ্টে চেপে রাখলো। মগা মদন এসবও কারো নাম হয়? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত হয়। বারান্দায় বসেই দৃষ্টি দেখছে সবাই, প্রত্যেকের হাতে রং চা। ডিরেক্টর আবুল জাহেদের খিচুড়ির স্বাদ অতুলনীয়। তিনি আজ খিচুড়ি রান্না করছেন। বৃষ্টি দেখেই ঢুকে পড়েছেন রান্নাঘরে। চিত্রা লাহারি ঘরের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এইবারে 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর এলো না। মগ্গা বলল, ওই যে লাহারি ঘর, ওইটা আছে। লাহারি ঘর সেটা কি? মগার বদল লিখন জবাব দিল, সেই ঘরে অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি দিয়ে কামলাদের জন্য। ওই ঘরকে এখানে লাহারি ঘর বলে বোঝা গেছে। চিতা চমৎকার করে হাসলো, বোঝা গেছে। এই মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? চিত্রার এই মগা ডাক যেন মুহূর্তেই মগার জগৎ সংসারকে যজ্ঞ স্বর্গ করে তোলে। সে বাদ্যের মতো মাথা নাড়িয়ে বলল, আই সাপা। চিত্রা লিখনের দিকে তাকিয়ে বলল, তুমি যাবা? ওই তো সামনেই। আলসেমি করো না। মগা হই হই করে উঠল, না 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 না, বেডা লয়ন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। মগার না করার তীব্রতা দেখে ভীষণ অবাক হলো সবাই। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেইডার তো আপনার দেখেন নাই, আগুন সুন্দরী, এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখ। সেইডারে স্কুল ছাড়া আর কোনো হাতে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে, লাহারি ঘরে বেড়া মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে। চিতা বেশ কৌতূহলী বোধ করলো। লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠোনের শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একেবারে মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটা বন্ধ। 2টা ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বাঁয়ে পেছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও দারুণ, তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। আজ এই পর্যন্ত শেষ করছি। পরের পার্ট চাইলে কমেন্ট করুন, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না।